অনেক দিন পর এবারে বড়দিনে কলকাতায়। ছোটবেলা থেকে দীপা আর আমি দুজনেই কলকাতার বড়দিনের অনেক গল্প শুনে এসেছি। যদিও রাতে কখনো পার্ক স্ট্রিটে যাওয়া হয়নি, পার্ক স্ট্রিট, বউ ব্যারাক্স আর অনেক জায়গার গল্প শুনে এসেছি। তো এবারে যখন বড়দিনে কলকাতায় আছি, ভাবলাম বড়দিনের আগের দিন অফিস ছুটিতে দুজনে একটু ঘুরে নিই। তাই আগের দিন দুপুরে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বড়দিনে কলকাতায় আমেজটা কেমন দেখার জন্য। প্রথমে আমরা গেলাম এসপ্ল্যানেডের দিকে। হ্যাঁ, বড়দিন আমাদের ধর্মীয় উৎসব নয়, তবে আনঅফিসিয়ালি যেভাবে মানুষ পার্ক স্ট্রিটে ঢল করে আর পাবগুলোতে ভিড় জমায়, বাঙালির আনঅফিসিয়াল উৎসব বললে ক্ষতি নেই। তো এসপ্ল্যানেডে গিয়ে যে ভিড়টা দেখলাম, এটা শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর এরকম ভিড়ের সাথে বাঙালি পরিচিত, আমরাও পরিচিত। এই ভিড় দেখে আমি মোটেই অবাক হইনি। এসপ্ল্যানেডে যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল একটু নাহমসে যাব, নাহম বেকারি যেটা হগ মার্কেটের ভিতরে, ওখান থেকে কেক কিনবো। এর আগেও দু একবার গেছি, কিন্তু তেমন কিছু স্টকে পাইনি, আগে থেকেই সব শেষ হয়ে গেছিল। তবে নাহম বেকারিতে গিয়ে সামনে যে লাইন থাকবে সেটা স্বাভাবিক, তাতে মোটেই আমি অবাক হইনি। তাই দীপাকে বললাম, তুমি লাইনের লাস্টে গিয়ে দাঁড়াও, আমি সামনে থেকে দু একটা ছবি টবি তুলে ভিডিও করে চলে আসছি। অ্যাজ ইউজুয়াল স্টক একটু অল্প ছিল, কারণ আগে থেকে লম্বা লাইন। কিন্তু এরপরে অবাকটা হয়েছিলাম আমি লাইনের সাইজটা দেখে। এত বড় লাইন হবে আমি সত্যি আশা করিনি। আমরা দাঁড়িয়েছিলাম অন্তত 150 থেকে 200 জনের পরে, হয়তো তারও বেশি। তবে এটা বলতেই হয় যে লাইনে যারা দাঁড়িয়েছিলেন তাদের মুখে কিন্তু একটু বিরক্তির ভাব ছিল না, সবাই সানন্দেই লাইনে দাঁড়িয়েছিল। বরঞ্চ যারা বাইরে থেকে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বা অন্যরকম আশা নিয়ে এসেছিল, তারা বিরক্ত হচ্ছিল লাইনের লম্বা সাইজ দেখে। দীপাকে তো বলেছিলাম লাইনের লাস্টে গিয়ে দাঁড়াতে, কিন্তু লাইনের শেষও খুঁজে পাচ্ছিলাম না, দীপাকেও খুঁজে পাচ্ছিলাম না। বড়দিনটা বড় কথা নয়, লাইনটাই যেন উৎসব। মানুষ প্রবল উৎসাহ নিয়ে কি সুন্দর হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে, এটা দেখেই ভালো লাগলো। আমি তো 150 থেকে 200 কম বলেছি বোধহয়, অ্যাকচুয়ালি 300 কম হবে না। মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম অন্তত 4:20 দিকে লাইনে দাঁড়িয়েছিলাম, আর 6টার পরে গিয়ে নাওম বেকারির ভেতরে ঢুকতে পেরেছিলাম। দীপাকে খুঁজতে খুঁজতে লাইনের শেষের দিকে এগোতে লাগলাম, কিন্তু হগ মার্কেটের শেষের দিকে চলে গেলাম, কিন্তু লাইন দিকে আর শেষ হওয়ার জো নেই। সবাইকে দেখে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম স্বাচ্ছন্দ্যে, বেশ ভালোই লাগছিল। লাইনের মধ্যে নানা রকম আলোচনা, নানা রকম গসিপ, আমরাও কত কিছু প্ল্যান করছিলাম। তবে বাঙালি যে কোনো উৎসবে মিলেমিশে একাকার হয়ে যায়, এটা কিন্তু মানতেই হবে। আর রইল বাকি সমালোচনা, সে আপনি ভালো মন্দ সব বিষয়ে পাবেন। এই যেমন ধরুন সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম, কেউ বা কটাক্ষ করে বলছে আজ পার্ক স্ট্রিটে যিশুর অঞ্জলি কটায়। কেউ বা হয়তো বলছে পার্ক স্ট্রিটে বড়দিনে বাঙালি এমত কেন হেঁটে বেড়ায়, স্বয়ং যিশুও জানেন না। আবার কেউ বা বলছে এই দিন তুলসী পূজন দিবস, সেটা বাদ দিয়ে আমরা বড়দিন পালন করতে পারি না। আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম গুগলে। এক্স্যাক্ট দিবসটা আমি জানি না, তবে তুলসী পূজন দিবস যেটা, সেটা হলো অসুর রাজা জলন্ধর, তার স্ত্রী ছিলেন বৃন্দা। তিনি এতটাই পবিত্র ছিলেন যে তার পবিত্রতার জোরে জলন্ধরকে কেউ পরাজিত করতে পারছিল না। তখন সব দেবতারা গেল ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইতে। তো সেই ভগবান বিষ্ণু বৃন্দার পবিত্রতা নষ্ট করলেন, যার ফলে জলন্ধর পরাজিত হলো। তো পরে যদিও ভগবান বিষ্ণুর অনুশোচনা হয় এর জন্য, তাই তিনি বৃন্দাকে তুলসী রূপ দিলেন আর তাকে কথা দিলেন প্রতি বছর এই দিনটাতে তাকে বিবাহ করবেন। সেটাই তুলসী পূজন দিবস বা তুলসী বিবাহ। এটা নিয়েও নানা রকম মত আছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে লাইনের গোড়ার দিকে এলাম, নাওমসের মুখ দেখতে পেলাম অনেকক্ষণ পরে এসে। তবে আমরা যখন পৌঁছলাম তখন ফ্রুট কেক আর প্লাম কেকই অবশিষ্ট ছিল। তার মধ্যেও 2 রকম ভ্যারাইটিস, এই যেমন রিচ ফ্রুট কেক আর লাইট ফ্রুট কেক, রিচ প্লাম কেক, লাইট প্লাম কেক। হ্যাঁ, চিজ প্যাটিসও ছিল। আমরা একটা চিজ প্যাটিসও নিয়েছিলাম পার্সেল করে, আর একটা লাইট ফ্রুট কেক নিয়েছিলাম।
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ট্রেন্ড ফলো করে যদি বলি তাহলে বলতে হয় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 300 জনের পরে গিয়ে অবশেষে হাতে পেলাম যিশু জন্মাষ্টমীর প্রসাদ। হ্যাঁ, যদিও যিশু জন্মাষ্টমীর আরও কয়েক ঘন্টা বাকি, কারণ আমরা 24শে ডিসেম্বরের গণ্ডিতে রয়েছি এখনো। তবে নাহমের ভিতরে একটা দারুণ গন্ধ আপনাকে পুরো মাতাল করে দেবে, কেকের যে গন্ধটা ওর ভেতরে। আমাদেরও দারুণ লাগছিল ওখানে, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু আমরা বেরোলে আরও 5 জন ঢুকবে, এভাবেই লাইনটা মেনটেন করা হচ্ছিল। দেড় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলে কার না খিদে পায়। তাই নাহম থেকে বেরিয়ে দীপা বলল, চলো নিজামে রোল খাই। বাইরের দোকানে রোল খেয়ে আর ভালো লাগে না, কারণ পেঁয়াজ আর শশাই বেশি থাকে, যতই বারণ করো শশা পেঁয়াজ বেশি করেই দেবে। তাই আমরা নাহম থেকে বেরিয়ে সোজা চললাম নিজামের দিকে। নিজামের কাঠি রোল খাবো আর দুজন। প্রথমে তো ঢুকে জায়গা পাচ্ছিলাম না, তারপরে এক ওয়েটার বলল এসির দিকটাতে জায়গা আছে, তাই আমরা এসি সিটিংয়ের দিকে চলে গেলাম। ভিড় তো অবশ্যই থাকবে, কেকের জন্য যদি এত লম্বা লাইন দিতে পারি তাহলে আমাদের পেট পুজোর জন্য বা রসনা তৃপ্তির জন্য, তা আবার নিজামের কাঠি রোল, একটু তো ওয়েট করতেই পারি। তুমি একটা এগ মাটন কাঠি রোল আর আমি একটা এগ রোল ডাবল, ঠিক আছে? দুজন শিক কাবাব তৈরি করছে। শিকের মধ্যে মাংসের টুকরোগুলো এমনভাবে ভরছে যেন খাবারের মালা গাচ্ছে, আর একজন সেগুলোকে আগুনে সেঁকছে। আর রোলের এখানে একজন লেচি বেলছে, আরেকজন পরোটা আর ডিম দিয়ে ভেজে তুলছে, আরেকজন একটানা রোল বানিয়ে চলেছে। দোকানের বাইরেও যেমন ভিড়, রেস্টুরেন্টের মধ্যেও তেমন ভিড়, কিন্তু এনারা অক্লান্তভাবে কাজ করেই চলেছে, কারোর মুখে কোনো বিরক্তির ছাপ নেই। ওয়েটারগুলো অর্ডার নিয়ে আসছে, এরা বানাচ্ছে, সাথে সাথে অর্ডার টেবিলে চলে যাচ্ছে। এত সুন্দর ভক্তি ভরে করছে, সেই জন্যই হয়তো স্বাদটাও এখন এমন রয়েছে, আর মানুষ ভিড়ও করে খাওয়ার জন্য। অবশেষে আমাদের মাটন এগ রোল আর ডাবল এগ রোল চলে এলো আমাদের টেবিলে। সত্যি বলতে বাইরে টুকটাক খাওয়ার প্ল্যান ছিলই আমাদের, তাই দুপুরে লাঞ্চও করে বেরোয়নি। আর হ্যাঁ, এই কদিন খাওয়া দাওয়ার একটু অনিয়ম তো হচ্ছে বটে, এসব ব্যাঙ্গালোরে আর কোথায় পাবো, তাই এখান থেকে খেয়ে নিচ্ছি। যখন ব্যাঙ্গালোরে থাকি তখন থেকে লিস্ট তৈরি হতে থাকে যে কলকাতায় গিয়ে কী কী খাবো, কোথায় কোথায় খাবো, কোথায় কোথায় যাবো, কী কী শপিং করব, সেগুলোই এখানে এসে করার চেষ্টা চলতে থাকে আর কি। দুপুরে খাইনি বলে একটু খিদে খিদে ভাব তো ছিলই, তাই আমার মাথায় প্রথম থেকেই ছিল রোলটা শেষ করে একটা বিরিয়ানি অর্ডার দেবো, একটা না হয় দুজনে মিলে খাবো। কিন্তু রোলটা শেষ করতে করতে আমি হাঁপিয়ে গেছিলাম। সত্যি বলতে তারপরে আমার আর খাওয়ার মতো জায়গা ছিল না পেটে।
দীপার একটু ইচ্ছে ছিল সেন্ট পলস ক্যাথেড্রালে যাব। আমি জায়গাটার ছবি দেখেছি আগে, আর ভিক্টোরিয়া যাওয়ার পথে গাড়িতে উঁকিঝুঁকি মেরে যতটুকু দেখা যায়, সামনে থেকে কখনো দেখিনি। তাই ভাবলাম গাড়ি বুক করে নিই, ভিড়ের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাব, তার থেকে গাড়ি বুক করাই ভালো হবে। তাই ক্যাব বুক করে উঠে পড়লাম, আর একটু পরেই চলে গেলাম। ফ্লাইওভারে উঠেই সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। দীপা তো দেখে দারুণ এক্সাইটেড। আমি বললাম দাঁড়াও, পার্ক স্ট্রিটে গিয়ে আরও সুন্দরভাবে দেখতে পাবে। সেন্ট পলস ক্যাথেড্রাল নাম তো শোনা হোগা, আমিও শুনেছি। এবার সামনে থেকেও দেখলাম, তবে দূর থেকে। গেট বন্ধ করা, আর ভিতরে সাদা পোশাক পরা মানুষজন ঘুরে বেড়াচ্ছে। না না, ফাদার নয়, কলকাতা পুলিশ। বাইরে বড় করে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, দুপুর 2টো থেকে সাধারণের জন্য প্রবেশ বন্ধ। অগত্যা বাইরে থেকে দেখে ওখান থেকে ফিরে এলাম আমরা। ওখান থেকে গেলাম পার্ক স্ট্রিটের দিকে। আজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের প্রধান আকর্ষণ যে পার্ক স্ট্রিট। প্রায় 200 বছর আগে তা তৈরি হয়েছিল মূলত ডালহৌসির সাহেবপাড়া থেকে সহজে কবরখানা অবধি পৌঁছানোর জন্য। তাই তখন এর নাম ছিল গোরস্থানের রাস্তা বা বারিয়াল গ্রাউন্ড রোড। পরে বর্তমান লোরেটো হাউস এলাকায় একটি হরিণের পার্ক তৈরি হয়, তাই এলাকাটির নামকরণ করা হয় ডিয়ার পার্ক, আর তার থেকেই পার্ক স্ট্রিটের নাম এসেছে বলে মনে করা হয়। ভুল হতেই পারি, জানাবেন যদি আমি ভুল ইনফরমেশন দিয়ে থাকি, কারণ আমি নিজেও জানার চেষ্টা করছি। আর এখনকার নাম মাদার টেরেসা সরণি, পার্ক স্ট্রিট বলেই বেশি পরিচিত। আজ তো বাইরে খাবো ঠিকই ছিল, ওখানে বিরিয়ানি খাওয়া হয়নি নিজামে, শুধু রোল খেয়ে পেট ভরে গেছিল। কিন্তু ওই যে আবার সেন্ট পলস ক্যাথেড্রাল থেকে হেঁটে হেঁটে পার্ক স্ট্রিট এলাম, খিদে তো পাবেই, বাঙালি পেট বলে কথা। আসলে পেট নিয়ে কিন্তু মন্দ কথা বলা উচিত নয়, কারণ বাঙালির পেটের মধ্যেই বাঙালির ট্যালেন্ট লুকিয়ে থাকে। যাই হোক, পার্ক স্ট্রিটে হাঁটতে হাঁটতে আমরা ফ্লোরিসে ঢুকে পড়লাম। মানে খাবো কি, তাকানোরই জায়গা নেই, লোকারণ্য হয়ে রয়েছে, সুন্দরভাবে সাজিয়েছে, তাই ডেকোরেশনটাই চোখের খিদে মেটালো। ওখানে কিছুক্ষণ কাটানোর পরে আমরা এগুলো মোকাম্বোর দিকে। মোকাম্বোতে নাম লেখানোর পরে বলল 1 ঘন্টার উপরে দাঁড়াতে হবে। দাঁড়াবো কি, অতক্ষণ বসারও ধৈর্য নেই, তাই আবার ওখান থেকে বেরিয়ে হাঁটা লাগালাম। কিন্তু ফেরার পথে পিটার কেটের দিকে তাকানোর সাহস হয়নি আর, তাই আমরা সোজা হাঁটতে লাগলাম ট্রিঙ্কাসের দিকে। ট্রিঙ্কাসে এসে সিকিউরিটি গার্ড বলল 2 জন যখন দি আদার রুম বলে যে পার্টটা আছে পেছনে, ওখানে হতে পারে। অগত্যা সেই দিকেই গেলাম আমরা তাকে ফলো করে।
এখানে নাম লেখানোর কিছুক্ষণের মধ্যেই আমাদের উপরে ডেকে নেওয়া হলো। অর্ডার করেছিলাম প্রন ককটেল, চিকেন ড্রামস অফ হেভেন আর চিকেন ফ্রাইড রাইস। প্রন ককটেল আমি প্রথমবার খেলাম, আমার কাছে মনে হলো যেন ঠান্ডা চিংড়ি মালাইকারি খাচ্ছি। আর ড্রামস অফ হেভেনটা ঠিকঠাক, তবে এখনও পর্যন্ত আমি মোকাম্বোকেই উপরে রাখবো। তাই আমরা ফ্রাইড রাইসটা ক্যান্সেল করে স্টার্টারেই এন্ডিং করে দিলাম। অ্যাম্বিয়েন্সটা দারুণ, অ্যাম্বিয়েন্স নিয়ে কথা বলবো না, খাবারও ভালো। তবে আমার মন যখন চাইছিল মোকাম্বো খেতে, তাই হয়তো এক্সপেকটেশন একটু লোয়ার সাইডে ছিল। all the way. Bells on bobtail ring, making spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. A day or two ago, I thought I'd take a ride, and soon Miss Fanny Bright was seated by my side. The horse was lean and lame, misfortune seemed his lot. He got into a drifted bank, and then we got upset. Oh, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. বড়দিন কিনা জানি না, তবে একটা ভালো ছুটির দিন কাটালাম। আগে তো ক্রিসমাস মানে ছিল শীতকালে স্কুল ছুটি আর সাথে পাড়ার ক্লাব নয়তো টিউশন স্যারের কাছে পিকনিক। ওই দিনগুলো খুব মিস করি। নদীর ধারে কিংবা আমবাগানে বক্সে গান বাজবে আর সবাই মিলে একসাথে হই হুল্লোড়, খেলাধুলো, রান্না করা, সবজি কাটা আর খাওয়া দাওয়া। যাই হোক, বড়দিনটা ছোট ভ্লগেই শেষ করলাম। দেখা হবে নতুন একটি ভ্লগে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা, মানে ওই আর কি, যিশু জন্মাষ্টমীর শুভেচ্ছা। যে যাই বলুক, ধর্ম যার যায়, উৎসব হোক সবার।